মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। ह्रीं दुर्गे क्रीं काली सिंह तारा ओम रखो रखो ओम फट स्वाहा। শেষ ডুবটা দিতে দিতে মনের মধ্যে কিসের যেন একটা অজানা শক্তি আমাকে প্রতিরোধ করছিল মন্ত্র উচ্চারণ করতে। কিন্তু যেমন তেমন করে আমি সবেমাত্র আমার তৃতীয় ডুব দিয়ে উঠেছি, তখনই অন্ধকার জলের মধ্যে কিসের যেন একটা উথাল পাতাল শুরু হলো। কি জানি একটা জল থেকে উঠে আবার জলে ঝাঁপিয়ে পড়লো। আমি মামার আদেশ অনুযায়ী কোনো দিকে না তাকিয়ে মন্ত্র পড়তে পড়তে জল থেকে উঠে দৌড়ে বাড়ির দিকে এসে পৌঁছাই। ह्रीं दुर्गे क्रीं काली सिंह तारा ओम रखो रखो ओम फट स्वाहा। ह्रीं दुर्गे क्रीं काली सिंह तारा ओम रखो रखो ओम फट स्वाहा। ফিরে আসতেই মামা আমাকে ধরে কি যেন একটা মূল আমার বাঁ হাতে ঘষে দিতেই সেটা যেন আমার মাংসপেশি ভেদ করে আমার শরীরের মধ্যে মিলিয়ে গেল। আষাঢ়ে গল্প, এক গল্প যা আপনার অপেক্ষায়। আজকে আষাঢ়ে গল্পের বিশেষ নিবেদন ধর্মেশ লাহরিয়ার লেখা তান্ত্রিক মামা সিরিজের আড়াই প্যাঁচ। আজকের এই গল্পটি আধারিত একটি সত্য ঘটনা থেকে, কিন্তু গল্পটিকে আরও রোমাঞ্চকর বানাতে এতে ভূত প্রেত ও তন্ত্র মন্ত্রের উল্লেখ রয়েছে। আষাঢ়ে গল্পটি কোনো রকম কুসংস্কার ভীতিকে সমর্থন করে না, তাই আশা করব আমাদের শ্রোতারাও নিছক গল্প শোনার আনন্দে আমাদের নিবেদনটিকে গ্রহণ করবে। সেটআপ সরঞ্জাম ও অভিজ্ঞতার অভাবের কারণে আপনাদের একাধিক জায়গায় সাউন্ড কোয়ালিটি ইস্যু হতে পারে। আষাঢ়ে গল্প তার জন্য ক্ষমা প্রার্থী। আমরা অনুরোধ করব যে সেগুলিকে এড়িয়ে আপনারা আমাদের এই ছোট্ট প্রচেষ্টাটিকে সাপোর্ট করবেন। ঠাকুর মশাই, আর কত দূর? এই তো আর একটু, সামনের বাঁকটা পেরিয়ে এই দুটো বাড়ির পরেই মুখার্জিদের বাড়ি পড়বে। একটু একটু বলে তো সেই কখন থেকে হেঁটে চলেছি ঠাকুর মশাই। আহ, এত অধৈর্য হলে তুই মায়ের আরাধনা কি করে করবি বলতো? এই কথার কোনো উত্তর দেওয়া চলে না। অগত্যা হাঁটা দিলাম ঠাকুর মশাইয়ের পথ অনুসরণ করে। আমি অর্জুন, পুরো নাম অর্জুন চক্রবর্তী। সবাই আমাকে ভালোবেসে ফাল্গুনাও বলে। তার কারণ হচ্ছে আমি ধনঞ্জয় অর্জুনের মতোই ফাল্গুনী মাসে জন্মগ্রহণ করি। এই দুটো নাম ছাড়াও আমাকে সকলে আরও একটা নামে ডাকে, সেটা হলো শিবু মাস্টারের অধম ছেলে, যে কিনা পড়াশোনা ছেড়ে এখন পুজো পাঠ নিয়ে পড়েছে। এই এত নাম থাকার সত্ত্বেও আমি নিজেকে আরেকটা নামে খুব গর্ববোধ করি, সেটা হলো শ্রী অঘরেন্দ্রনাথ ভট্টাচার্যের একমাত্র সেবায়ক। ঠাকুরমশাই অবশ্য আমাকে ওনার সহকারী হিসেবে মানেন, কিন্তু আমি ওনাকে সবসময় আমার গুরুদেব হিসেবেই পুজি। আমার এই পথে উনিই হচ্ছেন আমার একমাত্র অনুপ্রেরণা। ওনার জীবনে ঘটা নানা ঘটনা আমাকে এই অসীম শক্তির জগতের প্রতি আগ্রহ জাগিয়ে তুলেছে। মাত্র 15 বছর বয়সেই আমি ঠাকুরমশাইয়ের সঙ্গে এই জীবনযাত্রায় বেরিয়ে পড়েছি। ঠাকুরমশাই আমার ছোট কাকার বয়সী, মাত্র 26 বছর বয়স ওনার, কিন্তু এই কম বয়সেও উনি যে প্রভৃতির চরিত্র ধারণ করেন তা সত্যিই শ্রদ্ধাশীল। উনি যে খুব বড় মার্গে সিদ্ধি লাভ করা তান্ত্রিক বা হিমালয়ের খুব গুণীজ্ঞানী কোনো সাধক তা নয়, শুধুমাত্র কালী ভক্তির মাধ্যমেই উনি যেভাবে আমার মন জয় করেছেন সেটা সকলকে বোঝানো সত্যিই খুব দুষ্কর। এছাড়াও ওনার আরও একটা জিনিস যেটা আমার মন জয় করেছে, সেটা হলো ওনার বলা সমস্ত গল্পের মুখ্য চরিত্র তান্ত্রিক মামা। এই সব কিছুর থেকে ওনার সব থেকে বড় গুণ হলো উনি খুবই উচ্চ শিক্ষিত, সকল বিষয়ে বিস্তর জ্ঞান আছে ওনার, এমনকি ইংলিশও বলেন জলের মতো। কিন্তু সেসব জেনে অবাক হওয়ার মতো কিছুই নেই, কারণ যারা ওনার বাবাকে চেনেন তারা ওনার সম্বন্ধে যে এরকম একটা কিছু আন্দাজ করবেই তা খুব একটা আশ্চর্যকর ব্যাপার নয়। ওনার বাবা হলেন সেকালে আকান্ড ভারতের বাংলার নাম করা বড় একজন ডাক্তার। আজ যেটাকে আমরা বাংলাদেশের চট্টগ্রাম হিসেবে চিনি, সেটাই স্বাধীনতার আগে চিটাগং নামে প্রচলিত ছিল। ঠাকুরমশাইয়ের আদি বাড়ি আজও রয়েছে চট্টগ্রামের বাকালিয়া অঞ্চলে, তবে সেখানে আর কেউই থাকেন। স্বাধীনতার ঠিক আগে আগে ওনারা সেখানকার পৈতৃক ভিটে গোছগাছ করে এনে আজ বছর সাতেক রয়েছেন ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হাওড়া জেলাতে। ওনার ধারণা যে নিজেদের বহুকালের পৈতৃক ভিটে হারানোর ফলে
ওনার বংশেরা যে অধঃপতন হয়েছে। উনি রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করলেও তার মাইনেতে পুষিয়ে ওঠে না বলে ওনাকে আজ বাড়ি বাড়ি দু একটা পুজো করে ও দু একজন ছাত্র পিটিয়ে নিজের পেটকে শান্ত করতে হয়। যেমনটি আজ আমরা চলেছি রাজারামতলার সব থেকে ধনী ব্যবসায়ী চন্দ্রকান্ত মুখুর্জের বাড়ি রক্ষাকালী পুজো করতে। আষাঢ় মাস, সবেমাত্র এক পশলা বৃষ্টি হয়েছে। 8 ঘন্টা ধরে জলকাদা ঘেটে ঘেটে সমানে হেঁটেই চলেছি। ঠাকুরমশাইকে সে বিষয়ে একবার জানাতে উনি যা প্রশ্ন করে বসলেন তার উত্তর আমার কাছে নেই। এমন সময় উনি হঠাৎ দাঁড়িয়ে পড়লেন, 2 পা পিছিয়ে আমার ঠিক পাশে এসে ওনার বাঁ হাত দিয়ে আমাকে ওনার পিছনে সরিয়ে নিয়ে এলেন। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না, তাই ওনাকে প্রশ্ন করলাম, কি হলো ঠাকুরমশাই, হঠাৎ দাঁড়িয়ে পড়লেন যে? সামনে কে আছে ওটা দেখতে পারছিস? কোথায় ঠাকুরমশাই, কোথায় কে? আমি তো কাউকেই দেখতে পাচ্ছি না। আরে ভালো করে দেখ, ওই যে ওখানে। আমি ঠাকুরমশাইয়ের আঙুল অনুসরণ করে যেদিকে তাকালাম সেখানে একটা কুচকুচে অন্ধকারের থেকেও কালো রঙের একটা বিড়াল। তার চোখ দুটি জল জল করছে রক্ত জবার মতো। হুট করে রাত ভিতে এই শুনশান অঞ্চলে ওরকম একটা প্রাণী দেখলে মনটা বড় কু ডাকে। কিন্তু এই সামান্য একটা বিড়াল দেখে ঠাকুরমশাই এত ভয় পেলেন কেন? ও ঠাকুরমশাই, আরে কি হলো আপনার? সামান্য একটা বিড়াল দেখে দাঁড়িয়ে পড়লেন যে? আরে ওটা হচ্ছে মা ষষ্ঠীর বাহন, একটা পেন্ডাম ঠুকে চলুন না পাশ কাটিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, চল চল। বিড়ালটাকে পাশ কাটিয়ে চলে আসতে আর চোখে দেখলাম ওটা একটা ঝোপের আড়ালে মিলিয়ে যাচ্ছে। সেদিকে আর বেশি নজর না দিয়ে আবার হাঁটা লাগালাম মুখুর্জেদের বাড়ির উদ্দেশ্যে। আরো মিনিট 5 হাঁটার পর চোখে পড়ল মুখুর্জেদের বিরাট ব্রিটিশ আমলের বাড়ি। বাড়ির সামনের গাড়ি বারান্দায় এ মাথা থেকে ও মাথা শামিয়ানা খাটানো, তারই নিচে এখন প্রায় গোটা 10 লোক খাচ্ছে। বুঝতে পারলাম যে এটাই শেষ পঙ্ক। মুখুর্জেদের যত অতিথিরা এসেছে তাদেরই রাতের সব খানাপিনা চলছে। আমরা সেখানে পৌঁছাতেই আমাদের খাতির যত্ন করে নিয়ে যাওয়া হলো পুজো মণ্ডপের সামনে। একটা জিনিস আমি প্রায় লক্ষ্য করেছি, ঠাকুর অঘরেন্দ্রনাথ বয়সে অনেকটা ছোট হলেও পূজারী হিসেবে ওনার বেশ সুখ্যাতি আছে। জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা क्षमा धात्री स्वाहा शुभा नमोस्तुते काली काली महाकाली काली के पापनाशिनी धर्मार्थ कामख्ये देवी नारायणी नमोस्तुते। এই অর্জুন, তুই হোঙ্গের কাঠগুলো সাজিয়ে দিয়েছিস তো? হ্যাঁ ঠাকুরমশাই, সব সাজানো রয়েছে। বেশ, আমার এদিকের কাজ প্রায় শেষ। এবার তাহলে হোমটা শুরু করব। হোম শুরু হলো। ওম ক্রিং রক্ষাকালিকায় নমঃ। ওম ক্রিং রক্ষাকালিকায় নমঃ। ওম ক্রিং রক্ষাকালিকায় নমঃ। এই রে, এ তো ঝড়ো বৃষ্টি শুরু হলো মনে হচ্ছে রে। এরকম হলে তো হোঙের আগুন নিভে যাবে। আমি জানতাম বেটাদের দেখা পেয়েছি মানে কিছু না কিছু অমঙ্গল ওরা করবেই। ঠাকুরমশাইয়ের এই কথার কোনো মানে বার করতে পারলাম না, অথচ পরিস্থিতি যে ভালো যাচ্ছে না সেটা বুঝতে পারছি। তাই এই সময় খামোখা প্রশ্ন করে ওনার সময় নষ্ট করলাম না, শুধু দেখে গেলাম উনি কি করে যাচ্ছে। উনি হঠাৎ দাঁড়িয়ে পড়ে আমাকে বললেন, তুই এখানেই বস, দেখি সঙ্গের আগুন যেন পুরোপুরি নিভে না যায়। আমি আসছি এক্ষুনি। বলেই পুজো মণ্ডপ ছেড়ে ওদিকে জঙ্গল লাগোয়া কলতলার কাছে গিয়ে দাঁড়ালেন। আমি যেখানে বসেছিলাম সেখান থেকে ওনার শুধুমাত্র মাথাটুকু দেখতে পাচ্ছিলাম। দেখলাম কি যেন একটা করছেন উনি। তারপর আচমকা ওনার বাঁ হাতটা মাথার চারপাশে কপ্যাচ ঘুরিয়ে আরও 1 মিনিট পর ফিরে এলেন। এসেই বললেন, নে শুরু কর এবার। উনি যে কি সন্দেহ করলেন, কাকেই বা দেখেছিলেন, কেই বা অমঙ্গল করতে চাইছে, কিছুই বুঝতে পারলাম না। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে বৃষ্টি
আর তার সঙ্গে হওয়া জোরালো হাওয়াটা এখন আর হচ্ছে না। পরিবেশ যেমনটা শান্ত ছিল ঠিক তেমনটাই আবার হয়ে গিয়েছে। পুজো শেষ হতে হতে রাত অনেক হয়ে গেল। এতক্ষণে যারা আমাদের পাহারা দিয়ে পুজোর সাক্ষী হয়েছিল তারাও দেখি বসে বসে ঢুলছে। তাই কে কি খেতে দেবে তা না ভেবে নিজেরাই প্রসাদের একটা ফল দিয়ে উপবাস ভঙ্গ করলাম। এখনো ভোর হতে অনেক বাকি, তাই হয়তো ঠাকুর মশাই আবার এই অন্ধকারের মধ্যে জলকাদা পেরিয়ে যাওয়াটা ঠিক মনে করলেন না। ওনাকে দেখলাম একটা শাল পাতাকে পাকিয়ে সরু চোঙার মতো করে তাতে শুকনো তামাক পাতার গুঁড়ো ভরে দিয়ে সেটাকে একটা মোমবাতির সাহায্যে জ্বালিয়ে আইস করে টানতে লাগলেন। সুযোগটা ভালো বুঝে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ঠাকুর মশাই, আপনি তখন ওরকম একটা বিড়াল দেখে ভয় পেয়ে গেলেন যে, তারপর আবার একটু আগে উঠে পড়ে কোথায় চলে গেলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না ঠাকুর মশাই। বুঝতে তো তুই তখনই পারিসনি যখন তুই ওই বিড়ালকে একটা সামান্য বিড়াল রূপে দেখেছিলিস। তোর কি মনে হয় ওটা শুধুমাত্র একটা বিড়াল, দেবী ষষ্ঠীর বাহন? এটাই তো তোদের ভুল। কালো বিড়াল মানেই যে সে মা ষষ্ঠীর বাহন, বা কালো কুকুর মানেই যে সে কাল ভৈরবের সাবারি, তা নয়। তন্ত্রশাস্ত্রে এদের অন্য একটা নামে চেনা হয়। কি নামে? মর্জর বেতাল মানে বিড়াল রূপী, ও সোয়ান বেতাল মানে কুকুর রূপী বেতাল। এদেরকে যারা শুভশক্তি সেবায়ক হিসাবে ভুল করে তাদের কাছে এরা নিশ্চিত মৃত্যু ছাড়া আর কিছুই নয়। আমি না এখনো ঠিক বুঝতে পারছি না ঠাকুর মশাই। সামান্য একটা জিনিস বুঝতে পারছিস না? একটা ঘটনা বলি শোন তাহলে। তখন আমি মাত্র 9 বছরের ছিলাম। তুই তো জানিস যে আমার আদিবাড়ি ছিল বাংলাদেশের চট্টগ্রামের বাকালিয়া অঞ্চলে। জমিদার বংশ, তার ওপরে আমার বাবা ছিলেন বিশাল নামি দামি একজন ডাক্তার। সারা দেশের লোক ওনাকে চিনত ওনার চিকিৎসাবিদ্যার জন্য। কিন্তু এত বড় ডাক্তার হওয়া সত্ত্বেও উনি একটা জায়গায় সম্পূর্ণ অকর্মক প্রমাণ হয়েছিলেন, তাও আবার নিজের একমাত্র সন্তানের কাছে। মানে আপনি কি আপনার বাবার সঙ্গে কোনো প্রতিযোগিতায় নেমেছিলেন নাকি? এই জন্য আমার মাথাটা গরম হয়ে যায়। কোনো কথা পুরোটা শুনিস না তুই। আমি মার্জনার ভঙ্গি করে আমার ভুল হয়েছে বুঝিয়ে দিতেই উনি আবার বলতে শুরু করলেন। সময়টা মনে হয় তখন ওই শরৎ ও হেমন্তের মাঝামাঝি। শীত সবেমাত্র জাঁকিয়ে পড়েছে। জিনিসটা বোঝ আগে। আমি যে সময়ের কথা বলছি সে সময় পল্লীগ্রামের শরতের শীতেই হয়তো তোরা কেঁপে মরে যেতিস। আমার বাবা অবশ্যই শীত গ্রীষ্ম সর্বদাই আমাকে ভোর 4টায় ঘুম থেকে তুলে বাড়ির পুকুরে স্নান করতে নিয়ে যেতেন। জ্বরটর আমার ধারে পাশে ঘেঁচত না। আমার আজ যা চেহারা দেখছিস তখন এর থেকেও দুগুণ বেশি বলশালী ছিলাম আমি। কেউ দেখে বলতো না যে আমার বয়স মাত্র 9 বছর। খেতামও তেমনই প্রচুর পরিমাণে। একটা আস্ত কলার কাঁদি মাত্র 12 মিনিটে শেষ করার ক্ষমতা রাখতাম। 2 বড় বড় কাতলা মাছ আমার কাছে মুখ শুদ্ধির মতো ছিল তখন। কিন্তু সমস্যা তো সেখানে ছিল না। তার মানে সমস্যাটা তাহলে কোথায় ঠাকুর মশাই? সমস্যাটা শুরু হলো যখন এরকম একটা খিদে পাগল ছেলে হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিল। আমার এখনো মনে আছে যে টানা 1 সপ্তাহ ধরে আমি শুধুমাত্র 2 পেয়ারা খেয়ে রয়েছিলাম। তোর মনে হতে পারে এটা আবার কি এমন বড় ব্যাপার, খিদে তো না পেতেই পারে। কিন্তু তুই শুধু একবার কল্পনা কর যে কুম্ভকর্ণ যদি তার ঘুম আর খিদে ত্যাগ করতেন তাহলে তাকে কি আজ আমরা কুম্ভকর্ণ হিসাবে চিনতাম? ব্যাপারটা অতি সামান্য শোনালেও জিনিসটা গভীরতা যে বুঝতে পারছে সেই এই গূঢ় অসংলগ্ন তফাৎটা অনুভব করতে পারছে। ঠাকুরমশাই আবার বলতে শুরু করলেন,
আমার এই অবস্থা দেখে বাড়ির সবাই খুব চিন্তায় পড়লেন। এই অঘয়, অঘয়, দেখ দেখ, তোর লাইগা ক্ষীরের পায়েস রাঁধছি রে, একটু খাইয়া যা বাবা, না হলে শরীরে শক্তি আইবি কেমনে? না মা, আমি খামুনি, আমার খিদে পাইতাছে না। অঘয় বাপ আমার, এরকম করলে কি হইব রে? এই কি অঘয়, তোর তো গা পুরা জ্বরে পুড়ে যাইতেছে। মা গো মা, এ তো কম কইরা 104-এর উপর জ্বর হইব রে। ও অঘয়ের বাবা, শিগগিরই আসো এদিকে। বাবা এলো। বাবা এসে আমার শরীরটা ভালো করে পরীক্ষা করে দেখলো, দেখে বলল, এখন আপাতত একটা ওষুধ দিচ্ছি, তুমি ওরে অল্প কিছু খাইয়া ওষুধটা দাও, বিকেলের দিকে ডক্টর বসুকে একবার আইতে কইমু। বাবার এরূপ কথা শুনে আমি কিঞ্চিত অবাক হলাম। বাবা নিজে এত বড় নামকরা ডাক্তার, সেখানে নিজের ছেলের চিকিৎসা শুরু করতে না করতেই হার মেনে নিলেন। ডাক্তার বাসু এলেন, এসে আমার নাড়ি টাড়ি টিপে আমার জিভ টেনে কি যেন ভালো করে পরীক্ষা করলেন। তারপর বাবাকে বললেন, দেখুন মিস্টার ভট্টাচার্য, আমি যেটা আন্দাজ করতেছি, যদি সেটা ঠিক হইয়া যায় তাহলে বিপদ যে খুব বড় সড়ো, এইটুকু আগে থেকে কইয়া রাখতেছি। আপনি ঠিক কি আন্দাজ করতেছেন একটু বলুন তো? ওর মধ্যে র্যাবিসের লক্ষণ দেখা দিচ্ছে, তবে আমার কথার উপর সম্পূর্ণ বিশ্বাস করার আগে একবার ওর রক্ত পরীক্ষা করাইয়া নেন। বলেন কি ঠাকুর মশাই, আপনার র্যাবিস হয়েছিল? কিন্তু আপনি তাহলে সম্পূর্ণ সুস্থ হলেন কি করে? সুস্থ হলাম কারণ রেবিস আমার কোনোদিনও হয়নি। তাহলে আপনার বাবার আনা ডক্টর বাসু যে বললেন? উনি বললেন কারণ একজন রেবিস আক্রান্ত রোগীর শরীরে যা যা লক্ষণ দেখা দেয়, সে সব লক্ষণ উনি দেখেছিলেন আমার শরীরে। খিদে না পাওয়া, সারাদিন 3 থেকে 4 বার বমি করা, তাছাড়া আমি যেন সর্বদাই ঘেমে চলেছি। সেসব তো তাও সাধারণত সহ্য করা যায়, কিন্তু দিন যত যেতে লাগলো আমার পরিস্থিতি আরো খারাপ হতে লাগলো। মুখ থেকে লালা ফেনা ফেনা হয়ে পড়তো, আমার নিজেরই তাতে গা ঘেনিয়ে উঠত। কেমন একটা উগ্র জঙ্গলির মতো ব্যবহার করতাম আমি। তাহলে তো আপনার নিশ্চয়ই র্যাবিসই হয়েছিল। না, তা হয়নি, কারণ ডাক্তার বাসুর মতে রক্ত পরীক্ষা করে তাতে রেবিসের কোনো চিহ্ন মাত্র পাওয়া যায়নি। বাবা শুধু ডাক্তার বাসুর ভরসায় থেমে থাকেননি, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথির নাম করা ডাক্তাররা আসলো আমার চিকিৎসার জন্য। কিন্তু সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল, কারোর চিকিৎসায় আমার শরীরের উন্নতি দেখা দিল না। দিন দিন মৃত্যুর দিকে ঢলে পড়লাম আমি। বিজ্ঞান মতে আর কোনো উপায় না পেয়ে মা অবশেষে প্রস্তাব রাখলেন যে আমার মামাকে যেন ডাকা হয়। আমি শুনেছিলাম যে আমার মামা নাকি বিশাল বড় তান্ত্রিক, কিন্তু ঠিক কোন মার্গে উনি তান্ত্রিক ছিলেন তা আমি তখন জানতাম না। শুধু এইটুকু জানতাম যে উনি পঞ্চমহাভূত, প্রকাম্য, বশিত্ব ও আরও অনেক বিষয়ে সিদ্ধি লাভ করেছিলেন। স্বয়ং মা কালী অর্থাৎ তন্ত্র সাধনার সব থেকে বড় শক্তির আরাধনা করতেন উনি। নিজের ভাগ্নের এরকম অবস্থা শুনে উনি এলেন আমার সঙ্গে দেখা করতে। বাইরে তখন সবেমাত্র একটু একটু অন্ধকার নেমেছে। উনি এসে কোনো রকম সময় ব্যয় না করে আমার ঘরে প্রবেশ করলেন। প্রথমেই একটা কথা বলে দিতে চাই যে আমার মামা অনেক ছোটবেলা থেকে চিটাগং ছেড়ে কলকাতায় এসে থাকতেন, তাই ওনার বাংলা টানটা অনেকটা তোদের মতন।
মামা এলেন। তার পিছন পিছন শুধুমাত্র বাবা আর মা ঢুকলেন ঘরে। কিন্তু ঘরের বাইরে যে ঝি চাকর আরও অনেকেই দাঁড়িয়ে আছে তা বুঝতে অসুবিধা হলো না। মামা আমাকে তুলে ধরে বসালেন ঘরের একদম মধ্যিখানে। আমাকে উত্তর দিকে মুখ করে নিজে আমার পেছনে এসে দাঁড়িয়ে পড়লেন। হঠাৎ কি যেন একটা মন্ত্র পড়তে পড়তে মামা আমার গায়ে জলের ছিটা দিতে লাগলেন আর আমার একদম ঘাড়ের কাছে এগিয়ে এলেন। মন্ত্র পড়তে পড়তে মামা আমার পিঠের শিরদাঁড়া বরাবর একদম নিচের দিকে ওনার 2 বুড়ো আঙ্গুল দিয়ে হালকা চাপ দিলেন, দিয়ে সঙ্গে সঙ্গে আবার 3 বার তালি মেরে তার বাঁ হাতের কেড়ি আঙ্গুল দিয়ে আমার মাথার হিসাব করে 2.5 প্যাচ ঘুরিয়ে প্রক্রিয়া শেষ করলেন। এর মধ্যে কিন্তু উনি একবার ওনার মন্ত্র থামাননি। সত্যি বলতে তুই বিশ্বাস করবি না, কিন্তু আমি যেন স্পষ্ট অনুভব করতে পারছিলাম যে কিসের যেন একটা ভার আমার শরীর থেকে নেমে গেল। এই দিদি, তুই একটু এদিকে অঘয়ের কাছে এসে বস তো। আর জামাইবাবু, তুমি বাইরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে এত কৌতূহল না দেখিয়ে যে যার কাজে ফিরে যেতে বলো। আর তুমিও এসে এখানে বসো। দেখলাম কেউ একটা কোনো প্রশ্ন করলো না, এমনকি বাবাও নয়। তারা 3 জন মিলে আমাকে ঘরের মাঝখানে রেখে ঘিরে বসলো। তারপর মামা প্রথমে শুরু করলো। আচ্ছা অঘয়, তোকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। নির্ভয়ে একদম সত্যি কথা বলবি, কিন্তু তুই জানিস আমাকে কিছু না বললেও আমি মায়ের কৃপায় সবই জানতে পারি। আমি আমার মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। বেশ, তাহলে বলতো, তুই গত পূর্ণিমায় একা একা গ্রামের সীমানায় কি করতে গেছিলিস? কই না তো। একদম মিছে কথা বলবি না। আমি জানতে পারলাম তুই গিয়েছিলিস। হ্যাঁ গেছিলাম। তা তুই ওখানে কাকে দেখেছিলিস? বল সত্যি করে, কি অনুভব করেছিলিস তুই ওই পূর্ণিমার রাতে? মামার এই প্রশ্নে আমি ভয় পাবো না অবাক হব, কি করব সেটাই বুঝতে পারছিলাম না। মামা কি করে জানতে পারলো সেদিনের কথা? আমি তো ভুলেও কখনো মামাকে এই বিষয়ে বলিনি। তাছাড়া মামা তো ছিল কলকাতার কোন এক শ্মশানে, কম করে হলেও এখান থেকে 200 মাইল দূরে। এত দূর থেকে কি করে জানতে পারলো মামা? দাঁড়ান দাঁড়ান, মানে আপনি কাকে দেখেছিলেন ওই দিন? ব্যাপারটা প্রথম থেকে বলি তাহলে শোন। সেদিন বোধ হয় পূর্ণিমা ছিল। আমার সে সময় অতটা খেয়াল ছিল না। পাশের গ্রামে একটা বন্ধুর জন্মদিন ছিল বলে গেছিলাম নেমন্ত্রণ রক্ষা করতে। পাড়া গ্রামের জন্মদিন বাড়ি, এখনকারের মতো এসব এত সাহেবি কারবার হতো না। ওই 2-4 জন বন্ধুকে ডেকে সন্ধে সন্ধে লুচি তরকারি আর পায়েস খাইয়ে জন্মদিন পালন করা হতো। জন্মদিন বাড়ি গিয়ে প্রচুর খেয়েছি। গোটা 50 মতো লুচি, 37টা রসগোল্লা, 6 বাটি পায়েস, আরও কত কী সব ফল ঠল খেয়েছিলাম। এবার খেয়েছি তো খেয়েছি, কিন্তু ফেরার সময় মাঝপথে পেট ফেঁপে একদম কাহিল হয়ে পড়লাম। সঙ্গেও কেউ নেই যে ধরে ঠরে নিয়ে যাবে। এবার আমি যেই জায়গায় দাঁড়িয়েছিলাম সেখান থেকে বাড়ি ফেরার 2টো রাস্তা আছে। একটা হলো অশোকদের বাড়ি পেরিয়ে সাইফুল চাচার দোকান ফেলে ওই 2-3 মাইল গেলে, কিন্তু আর একটা রাস্তা আছে যেটা গ্রামের সীমানায় শ্মশান লাগোয়া বুড়ো বটতলা ফেলে যেতে হয়। এটা অবশ্যই আগেরটা থেকে অনেক কম পথ। শরীরের এই অবস্থায় আর কিছু ভালো মন্দ না বুঝে সেই ছোট রাস্তাটাই বেছে নিলাম। ভূত প্রেতের ভয়ে আমার তেমন ছিল না, কারণ তখন আমার এই মতিগতি ছিল যে যেই জিনিসকে কখনো চোখেই দেখিনি তার থেকে শুধু শুধু ভয় পেয়েই বা কী লাভ। রাস্তাঘাট পুরোপুরি অন্ধকার নয়, চাঁদের হালকা আলোতে পথ চিনে যেতে কোনো অসুবিধেই হচ্ছিল না। শরৎকাল, জঙ্গলও অত ঘন নয়, সব গাছের পাতা ঝরে পড়ে আছে রাস্তায়।
তার ওপর মুচমুচ শব্দ করে আমি নির্ভয়ে বাড়ির দিকে চলেছি। কিন্তু হঠাৎ এই নিস্তব্ধ পরিবেশে একটা বেমানান শব্দ শুনতে পেলাম। কে 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 এরকম আওয়াজ করতেছে? শব্দের উৎসটা খুঁজতে আমি ভালো করে এদিক ওদিক দেখলাম, কিন্তু আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে সেটা বুঝতে পারলাম না। হঠাৎ আমার মাথার ঠিক ওপর থেকে একটা খড়মড় আওয়াজ হতেই আমি ঘাড়টা তুলে দেখলাম একটা নিকোষ কালো কুচকুচে কি যেন একটা প্রাণীটা গাছের ডাল থেকে ঝুলে আছে, কিন্তু ও এরকম জিভ বার করে হাঁপাচ্ছে কেন? প্রাণীটা গাছের ডাল থেকে একটু একটু নেমে আসছে। গাছ থেকে নেমে আসতে বুঝতে পারলাম যে ওটা একটা কুকুর। তার চোখগুলো জ্বলন্ত রক্তচোপার মতো টুকটুকে লাল হয়ে রয়েছে। এক মুহূর্তের জন্য গাটা শিউরে উঠল। আমি কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে ওকে পাশ কাটিয়ে চলে যাই। এ কি, কুকুরটা কি এখনো আমার পেছনে আসছে নাকি? তাই তো, কুকুরটা দেখি আমার বাঁ পাশ দিয়ে রাস্তা কাটিয়ে ঝোপের আড়ালে কুয়াশায় মিলিয়ে গেল। তারপর কি হলো ঠাকুর মশাই? তারপর কিছুই হয়নি রে। আমি সুস্থ শরীরেই বাড়ি ফিরি, কিন্তু মামার এই প্রশ্নটা জিজ্ঞেস করতেই আমার কেন জানি না সেই ঘটনার কথা মনে পড়ে গেল। না হলে খুব একটা যে অবিস্ময়কর ঘটনা তা নয়। সব থেকে বেশি অবাক লাগলো এটা জেনে যে মামা সেই ঘটনার ব্যাপারটা জানলো কি করে। দেখেছিস দিদি, আমি বললাম না তোকে? এ সময় বাবা আমার মনে বাসা বাঁধা প্রশ্নটি মামাকে করে বসলেন। কিন্তু তুমি এত কিছু বুঝলে কি কইরা? জামাইবাবু, এসব জানার অনেক পদ্ধতি আছে। নারীতত্ত্বের ওপর কোনো জ্ঞান আছে আপনার? তা তো আছে, শুধু আমার কেনে, সব দেখতে ডাক্তারের তো সে বিদ্যাটুকু আছে। না জামাইবাবু, আমি ডাক্তারি কবিরাজি চিকিৎসার নারী জ্ঞানের কথা বলছি না। ইরা পিঙ্গলা সুষন্না নারীর নাম শুনেছেন কখনো? শুনছি হয়তো। ক্রিয়াযোগীদের মতে মানব দেহে মূল 3টি নারী থাকে। এই সূক্ষ্মাতি সূক্ষ্ম নারীকে তন্ত্রমতে আমরা শক্তিনহর বলি। মানবদের বাদিকে থাকি ইরা নারী, এই নারীকে আমরা চন্দ্রনারী হিসেবে জানি। আর একটি নারী হলো পিঙ্গলা, যা সূর্য শক্তি সম্পন্ন। আর মধ্যবর্তী নারী হলো সুষন্না নারী, এই নারী সরস্বতী শক্তি ধারণ করে। এই নারী 3টি মূলাধার বা কুলকুণ্ডলী থেকে উৎপন্ন হয়ে এবং বিশুদ্ধা চক্র বা ত্রিবেণীতে গিয়ে মেশে, এবং সুষন্না নারীটি সহস্রাধার চক্রে মিলিত হয়। 3টে নারীতে 3টি নদী প্রবাহিত হচ্ছে, গঙ্গা, যমুনা ও সরস্বতী। তাই বিভিন্ন চক্রের বীজমন্ত্র বলে সঠিক ক্রিয়ায় নদীর প্রবাহ বুঝতে পারলে কার কবে কি ঘটেছে জীবনে বলে দেওয়া সম্ভব। এসব কথা এখন থাক, বাদ দিলাম। দিদি, তোরা জানিস অঘয় পূর্ণিমা রাতে যেটা দেখেছিল সেটা কি ছিল? কি ছিল রে ভাই? ওইটা আমাদের ডামরতন্ত্রে ঘোর সোয়ান বেতাল বলা হয়। সেটা আবার কি কোষ ভাই? অসুর, দৈত্য, দানব, নাগ, গন্ধর্ব, যক্ষ, রাক্ষস, ভূত, প্রেত, পিচাস, যক্ষিণী, ডাকিনী, কিন্নর, বেতাল ইত্যাদি আরও অনেক রকম অপশক্তির নাম তুই শুনেছিস। সেরকমই একটি অপশক্তি সেদিন অঘয় দেখেছে, যারা জীবন মৃত্যুর মধ্যবর্তী জগৎ ছেড়ে এই জড় জগতে বিরাজ করে। ভূত ডামর তন্ত্র অনুযায়ী এরা অতি শক্তিসম্পন্ন ও বুদ্ধিমান। শত শত বছর ধরে এরা এই একই জনিতে আবদ্ধ হয়ে রয়ে যায়, আর সেই কারণেই এদের শক্তি সীমাহীন, খুবই হিংস্র ও উগ্র প্রকৃতির হয়। এরা একটু মাত্র ভুল হলেই সাধকের গণ্ডির বাদ মানে না, কারণ বিশেষ বিশেষ স্থিতিতে এদের শক্তি বৃদ্ধি পায়। আচ্ছা দিদি, তোর এটা অবিশ্বাস লাগলো না যে কুকুর কোনো দিন গাছে উঠে ঝুলে থাকতে পারে? আর তুই নিজে বলতো যে কোন কুকুর এই শীতকালে জিভ বার করে হাঁপায়? এবার বাকিটা তুই নিজে বুঝে নে।
ওটা কে ছিল? আমি নিজেও ভাবছি মা মহামায়ার কি কি পায় অঘয় বেঁচে ফিরে এসেছে। তাহলে ভাই, এই ভাই, আমার পোলাটার কি হইব রে? তুই একদম চিন্তা করিস না দিদি, আমি আপাতত যা করার করে দিয়েছি। তবে সেই বেতালের প্রভাব এখনো অঘয়ের ওপর থেকে সম্পূর্ণ যায়নি। সামনে ত্রয়োদশী তিথি, রোহিণী নক্ষত্র মহেন্দ্র যোগ পড়েছে। আমি ওই দিন রাতে আসব, আর তখনই যা করার করে যাব। ততদিন তোরা ওর ভালো করে খেয়াল রাখিস, আর বিশেষ করে যখন ঘুমাবে তখন ওর ঘুমের ভঙ্গিটা একটু লক্ষ্য করিস। যদি ওর ঘুমানোর ভঙ্গিটা একটু অস্বাভাবিক মনে হয়, আর সেই জিনিসটা যদি পরপর 4 দিন পার করে 5 দিনের দিনও হয়, তাহলে বুঝে যাবি যে ওই বেতালের প্রভাব এখনো অঘয়ের ওপর দৃঢ়ভাবে আছে। একটু নজরে নজরে রাখতিস ওকে দিদি, কেমন? কিন্তু এর মাঝে যদি কিছু একটা বড়সড় ঘটে? কিচ্ছু হবে না ওর। আমি মায়ের নাম করে ওর মাথায় হাত রেখেছি, মাই ওর রক্ষা করবে। আজ উঠি, হ্যাঁ? আমি একাদশীর দিন এসে দেখা করে যাব, আর বাকি যা করতে হবে সব বলে দিয়ে যাব। এই বলে মামা বেরিয়ে গেলেন। বাবা মামাকে এগিয়ে দিতে গেলেন, কিন্তু আমার মা যেন মামার কথা শুনে বিস্ময়ে ও মাতৃস্নেহে আমাকে জড়িয়ে ধরে বসে রইল। তার চোখের কোণে হালকা জলের বিন্দুটা আমার চোখকে ফাঁকি দিতে পারেনি। সত্যি, সে কষ্ট আমরা কখনো বুঝতে পারবো না রে। তখন পর্যন্ত আমি ছিলাম ভট্টাচার্যী বংশের একমাত্র সন্তান। পরে অবশ্য ভাই বোন হয়েছে, কিন্তু সেও যে খুব সাধারণভাবে তা নয়। সেসব পরে একদিন বলবো না হয়। মামা চলে যেতেই আমাকে খাইয়ে দাবিয়ে ঘুম করিয়ে দেয়া হলো। খাওয়া দাওয়া না করা শরীর এতটাই দুর্বল হয়েছিল যে ঘুমও জাপটে ধরল খানিক বাদে। উমা, কই গো, কই গো, একবার এদিক পানে আইসা দেখা যাও। কি হয়েছে? হ্যাঁ, চিৎকার করছো কেন? ওই দেখো, আমাদের পোলাটার কি হয়েছে, ও কিরকম কুকুরদের মতো করতেছে। সত্যি তো, কিরকম জিপটি বার করে হাঁপাইতেছে কেন পোলাটা? ওকে ঘুম থেকে তোলার দরকার নেই, শুধু লক্ষ্য কইরা যাও। মা বাবার কাছে শুনেছি যে আমি নাকি ঘুমের ঘরে সত্যি এরকম কুকুরদের মতো আচরণ করতাম। নিজের গা হাত পা জিভ দিয়ে চাটতাম, কুকুরদের মতো ভঙ্গিতে শুয়ে বসে থাকতাম, আর প্রায় সময় কেন জানি না জিভ বার করে হাঁপাতাম। সেসব জিনিস পরপর বাড়তে থাকলো। 4 দিন তো দূরের কথা, আজ 10 দিন হতে যায় আমি ঘুমের ঘরে এরূপ বিভৎস জঙ্গলি কুকুরের মতো আচরণ করছি। একদিন রাতে প্রায় 11:30 মতন গ্রামাঞ্চলে গৃহস্থ বাড়িতে খাওয়া দাওয়া আর বাকি যাবতীয় সব কাজ গুছিয়ে যায় ওই বড় জোর 8টা-9টা করে। তবে মেয়ে মানুষের কাজ তখনও শেষ হয় না। আমি আর বাবা বেলা বেলা শুয়ে পড়লেও মায়ের শুতে শুতে সেই 12টাই বেজে যায়। এই পাশের কাম তো সব শেষ। এ কি, আরো কতগুলো সগরি বাসন পড়া রইল। হরির মাটা না কোনো কাম ঠিক মতো দেখা শুই না করে না। না, এইভাবে বাসন ফেলে রাখলে সকালে গন্ধে কাছে আইসে দাঁড়ানো যাইবে না। যাই, নিজেই ধুইয়া ফেলি বরং। কেমন একটা আস্তে গন্ধ আইতেছে না? কিন্তু আজ যে চুলায় মাছ উঠা নাই। উমা, এইগুলো আবার কি রে? গোটা ঘরময় এরকম কাঁচা আধ খাওয়া মাছ কে সিতাইছে? এ নিশ্চয়ই রতনদের পোষা বিড়ালের কাম। কতবার কইয়ে দিছি যে ওই জঙ্গলি বিড়াল কোনোদিন শুধরাবার নয়। পুষার যখন অতই ইচ্ছা, তাহলে বাইদা রাখে না কেন?
সকাল হতেই মা এলো বমির ওষুধ আর একটা ছোট বাটিতে কিছুটা মুড়ি নিয়ে। আর কোনো ওষুধ না চললেও যেহেতু সারাদিনে 3 থেকে 4 বার বমি করতাম, তাই বাবার আদেশে তখনও বমির ওষুধটা চলতো। অঘয়, বাপ আমার, উঠে পড় বাপ, উঠে পড়। এই ওষুধটুকু খেতে গেলে একটু মুড়িজে তোকে খাইতে হইব রে বাপ আমার। না মা, আমি খামুনি। অঘয়, এরকম করলে কি হইব রে? এ কি অঘয়, তোর হাতে পায়ে এরকম পাক লাগলো কেমনে? গোটা গাটা পাক লাগছে রে। কোথায় গেছিলিস তুই? এই অঘয়, কি রে? দাঁড়া, তোর বাপ রে ডাকতাছি। সত্যি বলতে আমি নিজেও অবাক হয়ে গেছিলাম। গোটা গায়ে এরকম চিপচিপে পাঁকের মারও আস্তরণ, তাছাড়া কিসের একটা তীব্র বিভৎস গন্ধ ছাড়ছে আমার গা থেকে। জিনিসটা অতটা গা করলাম না। সারা সকালটা স্বাভাবিকভাবেই কেটে গেল। রাতে দুটো কোনো মতে খেয়ে আবার ঘুমোতে গেলাম। যেই জিনিসগুলো এবার তোকে আমি বলতে চলেছি সেগুলো আমি নিজেও শুনেছি আমার মায়ের কাছ থেকে। রাত 1টা বাজে, বাড়ির সবাই শুয়ে পড়েছে। আমি শুয়েছিলাম মা আর বাবার মাঝখানে। হঠাৎ মা পাশে হাতড়ে দেখে যে বিছানার মাঝখানটা ফাঁকা। অঘয়, অঘয়, এই অঘয়, অঘয়, এই অঘয়। মা গোটা বিছানা হাতড়েও আমাকে পেল না। বাবার ঘুমের সমস্যার জন্য সর্বদাই ঘুমের ওষুধ খেয়ে শুতেন, তাই তাকে জোর করে ঘুম থেকে না তুলে মা নিজেই গোটা ঘর তন্ন তন্ন করে আমাকে খুঁজতে লাগলো। অঘয়, এই অঘয়, অঘয় রে। সারা বাড়িতেও আমাকে খুঁজে না পেয়ে মা খুব চিন্তায় পড়ে। অঘয়, এই অঘয়, বাপ আমার, অঘয়। ও কি, পুকুরের দিকের দরজাটা খোলা আছে কেন? দরজা খোলা দেখে মা কিছু একটা আন্দাজ করে একটা লণ্ঠন নিয়ে বাইরে বেরোলো। মিশমিশে অন্ধকারের রাত, খুব দূরে পুকুরের ওপার থেকেই ঝিঝির ডাক, আর তারও অনেকটা দূরে কোথা থেকে শিয়ালের কান্না শোনা যাচ্ছে। অঘয়, ও অঘয়, বাপ আমার, কই যাস? কি কি ওখানে? অঘয় নাকি রে? মা দুরু দুরু বুকে এগিয়ে গেল সেই শব্দটা লক্ষ্য করে। পুকুরের ঘাট ছেড়ে বাঁ হাতে কিছুটা নিচের দিকের ঘন আগাছা থেকে আসছিল আওয়াজটা। অঘয়, বাবা তুই যদি হোস তাহলে সাড়া দে বাবা আমার। কারোর কোনো সাড়া নেই। মা এগিয়ে গেল, আর 5 হাত, এবার 3 হাত, এবার আর 1 হাত। অঘয়, ঝোপ ঠেলে দেখতেই কোথায় কি, কেউই তো নেই। কিন্তু একদম যে কিছু নেই সেটা বললে ভুল হবে। পুকুরের পাঁকে যেখানে আগাছাগুলো ঠিক গজিয়ে আছে, ঠিক সেখানটাই কতগুলো বিশ্রীভাবে হাত খাওয়া মাছ পড়ে আছে। ইস, সি, থু থু থু। এইরকম বিশ্রী ভাবে সাবলে সাবলে কে মাছগুলো খাইছে? ঠিক এই সময় একটা পরিচিত হাঁপানি শব্দে মা পিছনে ঘুরে তাকালেন। ও মা গো, বাঁচাও! সেখানে দাঁড়িয়েছিলাম আমি, কিন্তু সে আমি যেন এ আমি নই। তার দাঁড়ানো ভঙ্গি মোটেও সাধারণ সভ্য মানুষের মতো 2 পায়ে নয়। সে যেন 4 পায়ে দাঁড়িয়ে। তার 4 পায়ে লেগে রয়েছে সবেমাত্র ঘাটা টাটকা পাঁক, যা তখনও সম্পূর্ণ শোকায়নি। তার চোখ যেন কোন পাশবিক রঙের লাল হয়ে রয়েছিল, আর সে তার জিভ বার করে কেন জানি না সমানে হাঁপিয়ে চলেছে। তার সেই মুখে লেগে রয়েছে সদ্য খাওয়া মাছের আঁশ আর রক্ত। তার লালার সাথে টস টস করে ঝরে পড়ছে সেই আঁশটে রক্ত। অঘয়, অঘয়, আমি তোর মা। অঘয়, অঘয় বাপ, এরকম করিস নে, অঘয় করিস নে। কোথায় অঘয়? অঘয় কোথায়? মায়ের সামনে যে দাঁড়িয়েছিল তার শারীরিক রূপ আমার হলেও সে যেন সেই পরিচিত মায়ের আদরের অঘয় নয়। সে যেন নরকের এক ভয়াবহ কীট, যে কিনা এখন নিজের মায়ের দিকে ধেয়ে যাচ্ছে। অঘয় বাবা, এরকম করিস নে, করিস নে অঘয়।
কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমারে, অভয়! ঠিক এ সময় হঠাৎ দুটো হাত পেছন থেকে আমাকে জাপটে ধরলো। তুমি যাও যাও, আমি ওকে ধরে আসি, তাড়াতাড়ি যাও। দাঁড়িয়ে আসো কেন? এটা শিকল, এটা শিকল। মা বাবার কথা বুঝতে পেরে ছুটে গিয়ে একখান শিকল নিয়ে এলো। এই নাও, এই নাও। তারা দুজন মিলে বহু কষ্টে আমাকে সেই শিকল দিয়ে বাঁধলো। নিজেদের মনে কতটা কষ্ট তারা চেপে ধরেছিল তুই শুধু ভাব একবার। ভাগ্যিস সেই রাতে বাবা ঘুমের ওষুধের ডোজ একটু কম করে নিয়েছিলেন। এরপর থেকে সব সময় আমাকে শিকল দিয়ে বেঁধে রাখা হতো। আমি প্রায় সময় স্বাভাবিকভাবেই আচরণ করতাম, কিন্তু মাঝে মাঝে আমি নাকি সেই 20 কেজি লোহার পাতের শিকল ছিঁড়েও পালিয়ে যেতাম। তাই অবশেষে আমাকে ঘরবন্দি করে রাখা হতো। একাদশীর দিন মামা আবার এলেন। এসে সবকিছু মা বাবার কাছ থেকে শুনে বললেন, ঠিক আছে, সবই তো শুনলাম, আর একটা দিন যাক, কাল আসবো। কাল রাতেই 11:42 করে ত্রয়োদশী পড়ছে। শুধু জামাইবাবু কটা জিনিস বলছি, একটু জোগাড় করে রাখবেন তো। হ্যাঁ নিশ্চয়ই, তুমি কইয়া যাও। আপনি 13টা রক্ত জবা জোগাড় করে রাখবেন। 20 হলেও চলবে, কিন্তু রক্ত জবাই যেন হয়। তার সঙ্গে একটা মাটির হাঁড়িতে আপনাদের নিজস্ব পুকুরের খানিকটা জল তুলে রাখবেন। এছাড়া 250 ধুনো, 250 রাই সর্ষে, গোগল, লোভান, হিং, সন্দক লবণ আর হলুদ সবই 250 করে নেবেন। আর আপনার বাড়ির রান্নাঘরে যে আসবটিটা রয়েছে সেইটা কামারের কাছে নিয়ে গিয়ে আগুনে স্পর্শ না করিয়ে শুধুমাত্র পিটিয়ে একটি কবচ বানিয়ে আনবেন। বাদবাকি যা লাগবে, যেমন ধরুন নবগ্রহের বিরূপ প্রভাব মুক্ত করতে 9টি মূল: ক্ষিরিকা, অনন্ত, বিদ্যাধারক, ব্রহ্মযষ্টি, রামবাসক, শ্বেত বেরোলা, বিল্ল, শ্বেতচন্দন, অশ্বগন্ধা। এর বাইরে দেহবন্ধনের জন্য লাগবে শ্বেত অগ্নিশ্বর মূল। সেসব আমি নিজেই নিয়ে আসবো। ও হ্যাঁ জামাইবাবু, আরেকটা জিনিস, আপনাদের পুকুর ঘাটে যে বাঁশ দিয়ে ঘেরা দেওয়া থাকে না, সেটা শুধু কালকে দিনের জন্য সরিয়ে দেবেন, কেমন? মামা আরও কিসব বিষয় বাবার সঙ্গে কথা বলছিলেন। আমি আড়ি পেতে শোনার চেষ্টা করলাম, কিন্তু শুনতে কিছুই পেলাম না। কিছুক্ষণ পর দেখলাম মামা চলে গেলেন। পরদিন সকাল থেকেই শরীরটা যেন বিগত কিছুদিনের থেকে একটু বেশি ভার ভার মনে হচ্ছে। রাত 10টা করে মামা এলেন। সবাই মিলে আমাকে ধরাধরি করে ঘরের দালানে, অর্থাৎ এই গোটা বাড়ির মধ্যকেন্দ্রে নিয়ে এসে বসালেন। দেখলাম মামাও ঠিক আমার সামনে বসে আছেন। ওনার বেশভূষা যেন পাল্টে গেছে। তার দেহ থেকে যেন কেমন একটা তেজ বেরিয়ে আসছে, আর আমি সেটিকে ভালোভাবে অনুভবও করতে পারছি। আয় অগয়, আয়, বসে এদিকে। আমি ওনার আদেশ মতো গিয়ে বসলাম। চোখের সামনে একটা কানায় কানায় জল ভরা হাঁড়ি রাখা ছিল। বুঝলাম এই সেই হাঁড়ি যার মধ্যে আমাদের পুকুরের জল নিয়ে এসে রাখা হয়েছে। মামা একটা একটা করে রক্ত জবা নিলেন। ওম রাং রিং রং, আর ওনার বীজ মন্ত্র উচ্চারণ করতে করতে একটা একটা করে 13টা বড় বড় রক্ত জবা সেই জল ভরা হাঁড়িটায় ডুবিয়ে দিলেন। তারপর দেখলাম কি একটা ধাতুর ত্রিশূল দিয়ে আমাকে মধ্যিখানে বন্দি করে 2.5 পেজ গন্ডি কেটে দিলেন। কিন্তু একটা বড় অবাক করা বিষয় চোখে পড়ল। যেই হাঁড়ি প্রথম থেকেই কানায় কানায় জল ভর্তি ছিল, সেই হাঁড়িতে পরপর 13টা বড় বড় রক্তজবা কি করে কোনো জল না উপচে সম্পূর্ণ ডুবে যেতে পারে? মামা মন্ত্র পড়তে পড়তেই তার বাঁ হাতের কেড়ি আঙ্গুল দিয়ে আমার মাথার আবারও 2.5 পেজ ঘোরালেন। শন বেতাল হন হন দম দম দহ দহ পচ পচ মত মত বিধ্বংসয় বিধ্বংসয় বিদ্রাবয় বিদ্রাবয় বিচূর্ণায় বিচূর্ণায় শঙ্খেন চক্রেন বর্জেন খড়গেন শূলেন গদান মুসলেন হলেন দামোদন ভস্মি কুরুকুরু স্বাহা ওম ক্রিং কালিকায় স্বাহা। পুজোর শেষে মামা আমার 2 কেড়ি আঙুল একসঙ্গে একটি লাল রঙের কালীমায়ের অভয়সূত্র দিয়ে গিট্টি বেঁধে আমাকে সেই হাঁড়িটা দিয়ে বললেন, অভয়, এই নে, এই হাঁড়িটা ধর, আর তোকে একটা মন্ত্র বলছি,
সেই মন্ত্রটা সমানে উচ্চারণ করে যাবি। নিজের নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে হয়ে যাক, কিন্তু এই মন্ত্র যেন জপ করা বন্ধ না হয়। মায়ের এই মন্ত্র ভক্তির সাথে বিশ্বাসের সাথে জপ করবি। নে, হাড়িটা ধর। রিং দুর্গি। মন্ত্রটি বলতে বলতে মামা আমাকে পুকুরের দিকে দরজার মুখোমুখি দাঁড় করিয়ে বললেন, অঘয়, এখন যেটা বলছি বাবা সেটা মন দিয়ে শোন। এই মাটির হাঁড়িটা নিয়ে সোজা পুকুরে নামবি। জলে ডুব দেওয়ার আগে পর্যন্ত আমি যেই মন্ত্রটা দিলাম সেটা সমানে জপ করে যাবি। প্রথম ডুব দেওয়ার পর মন্ত্রটা জপ করবি, দ্বিতীয় ডুব দেওয়ার পর পুনর্বার এই মন্ত্রটা জপ করবি। এরকম করে তৃতীয় ডুব দিয়েই মন্ত্রটা পড়তে পড়তে তৎক্ষণাৎ এই হাঁড়িটা তোর মাথার পেছন দিক দিয়ে ফেলে দিয়ে সোজা কোনো দিকে না তাকিয়ে আবার বাড়িতে ফিরে আসবি। আমি প্রস্তুত। সেটা মাথা নেড়ে জানাতেই মামা আবার বললেন, মনে থাকে যেন বাবা, যাই হয়ে যাক না কেন তুই কোনো অবস্থাতেই এই মন্ত্র জপ করা বন্ধ করবি না। এর অন্যতা হলে কিন্তু ভীষণ বিপদ। আর পুকুর থেকে উঠে আসার সময় তোর পিছনে যাই থাকুক না কেন, যাই আওয়াজ হয়ে যাক না কেন, বা তোর পরিচিত কারোর গলা করে তোর নাম ধরে কেউ ডাকে, যদি সাড়া দিবি না, পৃথিবী রসাতলে চলে যাক, সোজা উঠে চলে আসবি এদিকে। ওং ওইং হিং শ্রিং ক্লিং চামুন্ডা বিচ্ছে অঘয় কুমার ভট্টাচার্য সান্ডিল্য গোত্রেশ্ব দেব শরবানাং দেহ বন্দনম কুরু কুরু স্বাহা। মামার আর সব আদেশ উপদেশ মেনে আমি হাঁড়ি নিয়ে গুটি গুটি পায়ে সেই ত্রয়োদশীর রাতে শীত সব ভুলে মন্ত্র জপতে জপতে এগিয়ে গেলাম পুকুরের দিকে। মম রক্ষ রক্ষ ওম ফট স্বাহা। রিং দুর্গে ক্রিং কালী শ্রিং তারা মম রক্ষ রক্ষ ওম ফট স্বাহা। গিয়ে ডুব দিতে শুরু করলাম। রক্ষ রক্ষ ওম ফট স্বাহা। রিং দুর্গে ক্রিং কালী শ্রিং তারা মম রক্ষ রক্ষ ওম ফট স্বাহা। রিং দুর্গে ক্রিং কালী শ্রিং তারা মম রক্ষ রক্ষ ওম ফট স্বাহা। শেষ ডুবটা দিতে দিতে মনের মধ্যে কিসের যেন একটা অজানা শক্তি আমাকে প্রতিরোধ করছিল মন্ত্র উচ্চারণ করতে। কিন্তু যেমন তেমন করে আমি সবেমাত্র আমার তৃতীয় ডুব দিয়ে উঠেছি, তখনই অন্ধকার জলের মধ্যে কিসের যেন একটা উথাল পাতাল শুরু হলো। কি জানি একটা জল থেকে উঠে আবার জলে ঝাঁপিয়ে পড়লো। আমি মামার আদেশ অনুযায়ী কোনো দিকে না তাকিয়ে মন্ত্র পড়তে পড়তে জল থেকে উঠে দৌড়ে বাড়ির দিকে এসে পৌঁছাই। রিং দুর্গে ক্রিং কালী শ্রিং তারা মম রক্ষ রক্ষ ওম ফট স্বাহা। রিং দুর্গে ক্রিং কালী শ্রিং তারা মম রক্ষ রক্ষ ওম ফট স্বাহা। ফিরে আসতেই মামা আমাকে ধরে কি যেন একটা মূল আমার বাঁ হাতে ঘষে দিতেই সেটা যেন আমার মাংসপেশি ভেদ করে আমার শরীরের মধ্যে মিলিয়ে গেল। দিদি, ওর গা হাত পা মুছিয়ে ওকে ঘুম পাড়িয়ে দে। আজকে ওকে খাওয়ানোর কোনো দরকার নেই। চিন্তা করিস না, কাল থেকে ও আবার স্বাভাবিকভাবেই আহার গ্রহণ করবে। ভাই, এই ভাই, আমার ভোলাটা এখন পুরোপুরি। হ্যাঁ রে দিদি, তুই বিশ্বাস কর, আমি থাকি বা না থাকি, কিন্তু আজ আমি যা করে দিয়ে গেলাম তাতে অঘয় যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো অপশক্তি প্রভাব ওর ওপর পড়বে না। এই কথা আমি তোকে দিয়ে যাচ্ছি। কিন্তু তোদের কাজ এখনো শেষ হয়নি। কালকে সকালে জামাইবাবুকে বলবি তোদের পুকুরে জাল ফেলতে। জাল ফেললে দেখবি একটা মাছ উঠবে, শোল মাছ। মাছটার শরীরে মাঝখানে একটা লাল রঙের বড় দাগ থাকবে। সেই মাছটাকে তোরা খাবি না, অন্য কাউকে দান করে দিবি, যাকে তোরা চিনবি না। চিন্তা করিস না, যাদের দান করবি তাদের কিছুই হবে না। শুধু এটা খেয়াল রাখবি যে তোরা যেন ভুলেও সেই মাছ তোদের ঘরের উনুনের ত্রিসীমানায় না নিয়ে যাস। মামা চলে গেলেন। পরদিন সকাল থেকে সবার প্রথমে আমার একটাই অনুভূতি হলো, বিগত 2-3 সপ্তাহ পর আমার আজ যেন নিজে থেকে কিছু খেতে ইচ্ছা করছে। মা বাবাকে জানাতেই তাদের মুখ চোখের কালো ছায়াটা যেন মুছে যেতে লাগলো। মামার পুজোতে যে ফল হয়েছে তার কাউকে বলে দিতে হলো না, কিন্তু এখনও যে একটা কাজ বাকি রয়ে গেছে। দুপুরের দিকে বাবা একটা জেলে ঠিক করে পুকুরে জাল ফেললেন। সবাইকে অবাক করে প্রথমবারেই একটা বিশাল বড় শোল মাছ উঠল। সবাই মিলে ভালো করে দেখলাম মাছটিকে। হ্যাঁ,
একটা সূক্ষ্ম কিন্তু স্পষ্ট লাল দাগ রয়েছে। মাছটিকে দান করে দেয়া হলো। এরপর আরও অনেক কিছু আমি অনুভব করেছি, কিন্তু কোনোদিনই আমাকে তার জন্য শারীরিকভাবে ভুগতে হয়নি। তার মানে আপনার মামা যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলেন সেটা আজ পর্যন্ত খণ্ডায়নি? না, এটা আমি বিশ্বাস নিয়ে বলতে পারি। কিন্তু ঠাকুরমশাই, এরপরেও তো আপনার শরীর খারাপ হতেই পারে। এবার আপনি কি করে নিশ্চিত যে সেটা কোনো অশুভ শক্তির প্রভাব নয়? আমি নিশ্চিত। তাহলে তোকে আরও একটা ঘটনার কথা শোনাই, যাতে তোর সন্দেহটা দূর হবে। আমার তখন 23 বছর বয়স, মানে আজ থেকে প্রায় 3 বছর 2 মাস আগেকার কথা। স্বাধীনতার পর দেশ ভাগ হয়ে যায়। তখন নিজেদের পৈতৃক বাড়ি ছেড়ে ভারতবর্ষের হাওড়া জেলায় এসে উঠি। তুই তো জানিস যে আমি রাইটার্স বিল্ডিংয়ে কাজ করি। তা এমনই একদিন কাজের পর পার্ক স্ট্রিট থেকে ফিরছি। সাঁতরাগাছিতে নেমে প্রেস কোয়ার্টার বটতলা হয়ে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। ইদানিং তো রাস্তাঘাটের লোকজন তাও গমগম করে, কিন্তু কিছু বছর আগেই এই রামরাজতলা জায়গাটায় রাতের বেলা আসাই যেত না। আমি আমার নিজের মতো ক্লান্ত শরীর নিয়ে আস্তে আস্তে হেঁটে চলেছি। রাতের প্রায় 11:15 তো বাজবে। হঠাৎ জানিস অর্জুন, চোখের সামনে না সব কিছু আবঝা হতে লাগলো। কিন্তু এ আবঝা সে আবঝা নয় রে। একদণ্ড দাঁড়িয়ে আমি নিজের কপালে হাত দিয়ে বোঝার চেষ্টা করলাম যে প্রেশারের কোনো গন্ডগোল হয়েছে কিনা, কিন্তু না, সব কিছু স্বাভাবিক। ভালো করে দেখতেই বুঝতে পারলাম যে আমার চোখের কোনো সমস্যা নয়, বরঞ্চ সামনে গোটা পরিবেশেই কেমন যেন আবঝা অন্ধকার নেমে আসছে। আচ্ছা, তুই কখনো ফাঁকা মাঠে ভোর সন্ধেবেলা কুয়াশা নেমে আসতে দেখেছিস? তা তো অনেকবারই দেখেছি ঠাকুরমশাই। হ্যাঁ, ঠিক তেমনভাবেই জানিস তো, একটা কালো অন্ধকার যেন চোখের সামনের পরিবেশটাকে আচ্ছাদিত করছে। তুই বললে বিশ্বাস করবি না, কিন্তু সে অন্ধকার এমনই নিকষ কালো যা ভেদ করে আমি না আকাশ, না সামনের গাছপালা, না রাস্তাঘাট, এমনকি নিচের হাতটুকুও দেখতে পারছি না। হঠাৎ আমার দুপাশ থেকে দুটো বিড়াল খেচখেচিয়ে অন্ধকারে মিশে গেল। আমি ব্যাপারটা কি হলো বুঝে ওঠার আগেই পাশ থেকে আরো একটা, দুটো, তিনটে করে শত শত বিড়াল যেন আমার পায়ের কাছ দিয়ে পেছনের অন্ধকারে মিশে গেল। আচ্ছা অর্জুন, তুই কখনো এতগুলো বিড়াল একসাথে থাকতে দেখেছিস? না তো ঠাকুরমশাই, এমনকি বিড়াল প্রজাতির প্রায় জীবই তো একা থাকতে পছন্দ করে। সেটাই তো হচ্ছে কথা। মনে যে একদম ভয় ছিল না তা নয়, তবে এটুকু বিশ্বাস ছিল যে আমার মামা ও মা কালীর আশীর্বাদে কোনো অপশক্তি আমার কিছু ঠেকাতে পারবে না। আমি না ঘুরে দেখলাম। কি দেখলেন ঠাকুরমশাই? সেই অন্ধকারের মধ্যে কিসের যেন আলোর প্রতিফলনের ফলে তাদের চোখগুলো জ্বলছে। আমি যদিও গুনতে না পারি, তবুও আন্দাজ করে বলা যায় যে অন্তত কম করে হলেও 200-300 টুকটুকে লাল রঙের চোখওয়ালা নিকষ কালো বিড়াল। ভয়টা এবার সত্যি জাঁকিয়ে ধরেছে, কিন্তু মনের মধ্যে মামার বলা বাণীগুলো 1 ঘন্টার মতো বাজছিল। মামা বলেছিল, শোন বাবা, তুই যদি আবার এরকম কোনো পরিস্থিতিতে পড়িস তাহলে কখনো তাকে এড়িয়ে যেন না আসিস। তাহলে ওরা তোর পিছন ছাড়বে না। তোর কিছু ক্ষতি করতে হয়তো পারবে না, কিন্তু সবসময় তোকে বা তোর আশপাশের লোককে ভয় দেখাবে। তাই এরকম সমস্যায় পড়লে তুই ওদের ঠিক উল্টো দিক নির্ণয় করে প্রস্রাব করবি, আর সেই প্রস্রাবকে নিজের বাঁ হাতে কেড়ে আঙুলে নিয়ে যে মায়ের ত্রিশক্তি রক্ষা মন্ত্র আমি তোকে দিয়েছি সেটা জপ করতে করতে নিজের মাথার 2.5 প্যাচ ঘোরাবি। তারপর যা ফল হবে সেটা তুই নিজেই দেখবি। আমি মামার কথা মতোই করি। প্রস্রাব করে সে প্রস্রাব নিচের কেড়ি আঙুলের ডগায় নিয়ে মামার দেয়া মন্ত্র উচ্চারণ করতে করতে মাথার 2.5 প্যাচ ঘোরাই। একবার ফল কি হলো তা দেখতে পেছনে ঘুরি, ততক্ষণে পেছনে আর কিছুই নেই। আপনারা শুনছিলেন ধর্মেশ লাহিড়িয়ার লেখা 2.5 প্যাচ। গল্পে মুখ্য চরিত্রে অর্থাৎ তান্ত্রিক মামার ভূমিকায় প্রীতম, অঘরেন্দ্রনাথের ভূমিকায় ধর্ম, অর্জুনের ভূমিকায় শুভজিৎ, অঘয়ের ভূমিকায় সুজন, মায়ের ভূমিকায় পাপিয়া,
বাবার ভূমিকায় প্রসেনজিৎ, ডাক্তার বাসুর ভূমিকায় বিশ্বজিৎ এবং গল্পের সূত্রধার আমি শুভজিৎ। এই সিরিজের আরও গল্প কন্টিনিউ হবে শ্রী শ্রী রক্ষানন্দ অভয়নাথ ভৈরবের আত্মজীবনে ভিত্তি করে। আজকের এই গল্পটি আষাঢ়ে গল্পের সম্পূর্ণ নিজস্ব গল্প, তাই এর বিরুদ্ধে কোনো রকম পাইরেসি দণ্ডনীয় অপরাধ। এরকম আরও গল্প শুনতে চাইলে লাইক করুন ও সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আষাঢ়ে গল্পকে। এক গল্প যা আপনার অপেক্ষায়।